সফটটেল অডিও, প্রতিটি কণ্ঠে জীবন্ত গল্প। শুনছেন সফটটেল অডিও। আজকের গল্প পাঠে আপনাদের সাথে আছি আমি সামিয়া। পাঠ করছি ছেলে ধরা, লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সেবার দেশময় রটে গেল যে 3টি শিশু বলি না দিলে রূপনারায়ণের উপর রেলের পুল কিছুতেই বাঁধা যাচ্ছে না। 2টি ছেলেকে জ্যান্ত থামের নিচে পোঁতা হয়ে গেছে, বাকি শুধু একটি সংগ্রহ হলেই পুল তৈরি হয়ে যায়। শোনা গেল রেল কোম্পানির নিযুক্ত ছেলে ধরারা শহরে ও গ্রামে ঘুরে বেড়াচ্ছে। তারা কখন এবং কোথায় এসে হাজির হবে কেউ বলতে পারবে না। তাদের কারো পোশাক ভিখারির, কারো বা সাধু সন্ন্যাসীর, কেউ বা বেড়ায় লাঠি হাতে ডাকাতির মতো। এই জনশ্রুতি পুরনো, সুতরাং কাছাকাছি পল্লীবাসীর ভয়ের ও সন্দেহের সীমা রহিল না যে এবার হয়তো তাদের পালা। তাদের ছেলেপুলেই হয়তো পুলের তলায় পোঁতা যাবে। কারো মনে শান্তি নেই, সব বাড়িতেই কেমন একটা ছমছম ভাব। আবার তার উপরে আছে খবরের কাগজের খবর। কলকাতায় যারা চাকরি করে তারা এসে জানায় সেদিন বউবাজারে একটা ছেলে ধরা পড়েছে। কাল করেয়ায় আরেকটা লোককে হাতে নাতে ধরা গেছে, সে ছেলে ধরে ঝুলিতে পড়ছিল। এমনই কত খবর। কলকাতার অলিতে গলিতে সন্দেহক্রমে কত নিরীহের প্রতি কত অত্যাচারের খবর লোকের মুখে মুখে আমাদের দেশে এসে পৌঁছল। এমনই যখন অবস্থা, তখন আমাদের দেশেও হঠাৎ একটা ঘটনা ঘটে গেল। সেইটে বলি। পথের অদূরে একটা বাগানের মধ্যে বাস করেন বৃদ্ধ মুখুজ্জে দম্পতি। ছেলেপুলে নেই, কিন্তু সংসারে ও সাংসারিক সকল ব্যাপারে আসক্তি 18 আনা। ভাইপোকে আলাদা করে দিয়েছেন, কিন্তু আর কিছুই দেননি। দেবেন এই কল্পনাও তাদের নেই। সে এসে মাঝে মাঝে দাবি করে ঘটি বাটি তৈজসপত্র। খুঁড়ি ছেঁচিয়ে হাট বাঁধিয়ে দিয়ে লোকজন জড়ো করেন। বলেন হিরু আমাদের মারতে এসেছিল। হিরু বলে সেই ভালো, মেরেই একদিন সমস্ত আদায় করব। এমনি করেই দিন যায়। সেদিন সকালে ঝগড়ার চূড়ান্ত হয়ে গেল। হিরু উঠানে দাঁড়িয়ে বলল, শেষ বেলা বলছি খুড়ো, আমার ন্যায্য পাওনা দেবে কিনা বলো। খুড়ো বললেন, তোর কিছু নেই। নেই না, আদায় করে আমি ছাড়ব। খুড়ি রান্নাঘরে কাজে ছিলেন, বেরিয়ে এসে বললেন, তাহলে যা, তোর বাবাকে ডেকে আনগে। হিরু বলল, আমার বাবা স্বর্গে গেছেন, তিনি আসতে পারবেন না। আমি গিয়ে তোমাদের বাবাদের ডেকে আনব। তাদের কেউ হয়তো বেঁচে আছে, তারা এসে চুল ছিঁড়ে আমার বখরা ভাগ করে দেবে। তারপর মিনিট 2 ধরে উভয় পক্ষে যে ভাষা চলল তা লেখা চলে না। যাবার আগে হিরু বলে গেল, আজই এর একটা হেস্তনেস্ত করে তবেই ছাড়ব। এই তোমাদের বলে গেলুম, সাবধান। রান্নাঘর থেকে খুড়ি বললেন, তোর ভারী ক্ষমতা, যা পারিস করগে। হিরু এসে হাজির হলো রায়পুরে, ঘর কয়েক গরিব মুসলমানদের পল্লী। মহরমের দিনে বড় বড় লাঠি ঘুরিয়া তারা তাজিয়া বার করে। লাঠি তেলে পাকানো, গাঁটে গাঁটে পেতল বাঁধানো। এই থেকে অনেকের ধারণা তাদের মতো লাঠি খেলোয়াড় এই অঞ্চলে মেলে না। তারা পারে না এমন কাজ নেই, শুধু পুলিশের ভয়ে শান্ত হয়ে থাকে। হিরু বলল, বড় মিয়া, এই নাও 2টি টাকা আগাম, তোমার আর তোমার ভাইয়ের। কাজ উদ্ধার করে দাও, আরও বকশিস পাবে। টাকা 2টি হাতে নিয়ে লতিফ মিয়া হেসে বলল, কী কাজ বাবু? হিরু বলল, এদেশে কে না জানে তোমাদের 2 ভাইয়ের কথা। লাঠির জোরে বিশ্বাসদের কত জমিদারি হাসিল করে দিয়েছ, তোমরা মনে করলে পারো না নাকি? বড় মেয়ে চোখ টিপে বলল, চুপ চুপ বাবু, থানার দারোগা শুনতে পেলে আর রক্ষে থাকবে না। বীরনগর গ্রামখানায় যে 2 ভাই দখল করে দিয়েছি, এ যে তারা জানে, কেউ চিনতে পারেনি বলেই সে যাত্রা বেঁচে গেছি। হিরু আশ্চর্য হয়ে বলল, কেউ চিনতে পারেনি? লতিফ বলল, পারবে কি করে? মাথায় ইয়া পাগ বাঁধা, গালে গাল পাট্টা, কপালে কপাল জোড়া সিঁদুরের ফোঁটা, হাতে 6 হাতি লাঠি। লোকে ভাবলে হিঁদুর জমপুরি থেকে জমদূত এসে হাজির হলো। চিনবে কি?
কোথায় পালালো তার ঠিকানাই রইল না। হিরু তার হাতখানা ধরে ফেলে বলল, বড় মিয়া, এই কাজটি আর একবার তোমাকে করতে হবে দাদা। আমার খুড়ো তবু যা হোক দুটো ভাগের ভাগ দিতে চায়, কিন্তু খুড়ি বেটি এমনই শয়তান যে একটি চুমকি ঘটিতে পর্যন্ত হাত দিতে দেয় না। ওই পাগড়ি, গালপাট্টা আর সিঁদুর মেখে লাঠি হাতে একবার গিয়ে উঠানে দাঁড়াবে, তোমাদের ডাকাতের হুমকি একবার ছাড়বে, তারপর দেখে নেব কিসে কি হয়। আমার যা কিছু পাওনা ফিরে বার করে আনবে ঠিক সন্ধ্যার আগে, ব্যাস। লতিফ মিয়া রাজি হলো। লতিফ, মামুদ দুই ভাই সাজ পোশাক পরে আজই গিয়ে খুড়োর বাড়িতে হানা দেবে ঠিক হয়ে গেল। পিছনে থাকবে হিরু। একাদশী সারা দিনের পর দাওয়ায় ঠাঁই করে দিয়েছেন জগদম্বা। মুখুজ্জে মশায় বসছেন জলযোগে। সামান্য ফলমূল ও দুধ, বেতধাত একাদশীতে অন্নাহার সহ্য হয় না। পাথরের বাটিতে ডাবের জলটুকু মুখে তুলেছেন। এমন সময় দরজা ঠেলে ঢুকল দুই ভাই লতিফ আর মামুদ। ইয়া পাগড়ি, ইয়া গালপাট্টা, হাতে 6 হাতি লাঠি, কপাল জোড়া সিঁদুর মাখানো। মুখুজ্জের হাত থেকে পাথরের বাটি ধুম করে পড়ে গেল। জগদম্বা চিৎকার করে উঠলেন, ওগো পাড়ার লোক, কে কোথায় আছো? এসো গো, ছেলে ধরা ঢুকেছে। সুমুখের ছোট মাঠটায় ঘর কেটে কেটে ছোট ছোট ছেলের দল রোজ পিঁয়ে খেলে, আজও খেলছিল। তারাও চেঁচাতে চেঁচাতে যে যেখানে পারল ছুট দিল। ওগো, ছেলে ধরা এসেছে, অনেক ছেলে ধরে নিয়ে যাচ্ছে। হিরুর সঙ্গে এসেছিল বাড়ি চিনিয়ে দিতে, দৌড়ের আড়ালে লুকিয়েছিল। সে চাপা গলায় বলল, আরে দেখো কি মিয়া, পালাও, পাড়ার লোকে ধরে ফেললে আর রক্ষে নেই, বলেই নিজে ছুট মারল। লতিফ মিয়া শহরের আর কিছু না শুনে থাক, ছেলে ধরার জনশ্রুতি তার কানে এসেও পৌঁছেছে। চক্ষের পলকে বুঝলে এ অজানা জায়গায় এরূপ বেশে এই সিঁদুর মাখা মুখে ধরা পড়ে গেলে দেহের একখানা হাড়ও আস্ত থাকবে না। সুতরাং তারাও মারল ছুট। কিন্তু ছুটলে হবে কি, পথ অচেনা। আলো এসেছে কমে, চতুর্দিক থেকে কেবল বহুকণ্ঠের সমবেত চিৎকার, ধরে ফেল, ধরে ফেল, মেরে ফেল বেটাদের। ছোট ভাই মামুদ কোথায় পালালো ঠিক নেই, কিন্তু বড় ভাই লতিফকে সবাই ঘিরে ফেলল। সে প্রাণের দায়ে কাঁটা বন ভেঙে লাফিয়ে পড়ল একটা ডোবায়। তারপর সবাই পাড়ে দাঁড়িয়ে ছুটতে লাগলো ঢিল। সেই মাথা তোলে, অমনি মাথায় পড়ে ঢিল, আবার সেই মারে ডুব, আবার ওঠে, আবার মাথায় পড়ে ঢিল। লতিফ মিয়া জল খেয়ে আর ইট খেয়ে আধমোড়া হয়ে পড়ল। সে যতই হাত জোর করে বলতে চায় সে ছেলে ধরা নয়, ছেলে ধরতে আসেনি, ততই লোকের রাগ আর সন্দেহ বেড়ে যায়। তারা বলে, নইলে ওর গাল পাট্টা কেন, ওর পাগড়ি কিসের জন্য, ওর মুখময় এত সিঁদুর এলো কোথা থেকে? পাগড়ি তার খুলে গেছে, গালপাট্টা একাধারে ঝুলছে, কপালের সিঁদুর জলে ধুয়ে মুখময় লেগেছে। এসব কথা সে পাড়ের লোকদের বলেই বা কখন, শোনেই বা কে? ততক্ষণে কতগুলি উৎসাহী লোক জলে নেমে লতিফকে হিঁচড়ে টেনে তুলেছে। সে কাঁদতে কাঁদতে কেবলই জানাচ্ছে সে লতিফ মিয়া, তার ভাই মামুদ মিয়া, তারা ছেলে ধরা নয়। এমনই সময় আমি যাচ্ছিলুম সেই পথে, হাঙ্গামা শুনে নেমে এলুম। আমাকে দেখে উত্তেজিত জনতা আরেকবার উত্তেজিত হয়ে উঠল। সবাই সমস্বরে বলতে লাগল, তারা একটা ছেলে ধরা ধরেছে। লোকটার অবস্থা দেখে চোখে জল এলো। তার মুখ দিয়ে কথা বেরোবার শক্তি নেই, গালপাট্টায় পাগড়িতে সিঁদুর রক্তে মাখামাখি, শুধু হাত জোর করছে আর কাঁদছে। জিজ্ঞাসা করলুম, ও কার ছেলে চুরি করেছে, কে নালিশ করেছে? তারা বলল, তা কে জানে। ছেলে কই, তাই বা কে জানে, তবে এমন করে মারছ কেন? কে একজন বুদ্ধিমান বললে, ছেলে বোধ হয় ওই পাকে পুঁতে রেখেছে, রাত্রিরে তুলে নিয়ে যাবে, বলি দিয়ে পুলের তলায় পুঁতবে। বললুম, মরা ছেলে কখনো বলি দেওয়া হয়? তারা বলল, মরা হবে কেন, জ্যান্ত ছেলে, পাকে পুঁতে রাখলে ছেলে জ্যান্ত থাকে কখনো? যুক্তিটা তখন অনেকেরই কাছে সমাচীন বোধ হলো। এতক্ষণ উত্তেজনার মুখে সে কথা কেউই ভাববার সময় পায়নি। বললুম, ছাড়ো ওকে। লোকটাকে জিজ্ঞেস করলুম,
মিয়া, ব্যাপারটা কি সত্যি বলো তো? এখন অভয় পেয়ে লোকটা কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনা বিবৃতি করলে মুখুজ্জ দম্পতির উপর কারো সহানুভূতি ছিল না। শুনে অনেকের করুণাও হলো। বললুম, লতিফ, বাড়ি যাও, আর কখনো এইসব কাজে এসো না। সে নাক মরলে, কান মরলে, খোদার কিরে নিয়ে বললে, বাবু মশাই, আর এসব কাজ কখনো না। কিন্তু আমার ভাই গেল কোথায়? বললুম, ভাইয়ের ভাবনা বাড়ি গিয়ে ভেবো লতিফ, এখন নিজের প্রাণটা যে বাঁচল এই ঢের। লতিফ খোঁড়াতে খোঁড়াতে কোনো মতে বাড়ি চলে গেল। অনেক রাত্রে আরেকটা প্রচণ্ড কোলাহল উঠল ঘোষালদের পাড়ায়। তাদের ঝি গোয়ালে ঢুকেছিল গরুকে জাপ দিতে। খড়ের জুটি টানতে গিয়ে দেখে টানা যায় না। হঠাৎ তার মধ্যে একটা ভীষণ মূর্তিলোক বেরিয়ে ঝির পা দুটো ঝরিয়ে ধরলে। ঝি যত ইচ্ছে চায়, বেরোও গো, কে কোথায় আছো, ভূত আমাকে খেয়ে ফেললু। ভূত ততই তার মুখ চেপে ধরে বলে, মাগো, আমাকে বাঁচাও, আমি ভূত প্রেত নই, আমি মানুষ। চিৎকারে বাড়ির কর্তা আলো নিয়ে লোকজন নিয়ে এসে উপস্থিত। আগের ঘটনা গাঁয়ের সবাই শুনেছে, সুতরাং ছোট ভাইয়ের ভাগ্যে বড় ভাইয়ের দুর্গতি আর ঘটল না। সবাই সহজে বিশ্বাস করল এই সে মামুদ মিয়া, ভূত নয়। ঘোষাল তাকে ছেড়ে দিল, শুধু তার সেই পাকা লাঠিটি কেড়ে নিয়ে বলল, ছোট মিয়া, সমস্ত জীবন মনে থাকবে বলে এটা রেখে দিলুম। মুখের ওইসব রং টং ধুয়ে ফেলে এখন আস্তে আস্তে ঘরে যাও। কৃতজ্ঞ মামুদ 100 সেলাম জানিয়ে ধীরে ধীরে সরে পড়ল। ঘটনাটি ছেলে ভুলানো গল্প নয়, সত্যি আমাদের ওখানে ঘটেছিল।